আজকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আমি বোঝাচ্ছি, দেখো কত সহজ। তোমরা যেহেতু সমাজ বিকাশের স্তরটা শুনলে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ তোমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি বলছে, ভূমিকা মার্ক্সবাদের দার্শনিক ভিত্তি হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বের মাধ্যমেই সমাজ পরিবর্তন হয়েছে। এটি হচ্ছে বস্তুময় জগৎকে তার গতি ও পরিবর্তনের ধারায় বিশ্লেষণ ও ব্যাখ্যা করেছে। ঠিক আছে, এইবারে দেখো দ্বন্দ্বমূলক বস্তুবাদের বৈশিষ্ট্য। এটা বেশিরভাগ 5 নম্বরে আসে। বেশিরভাগ কিসে আসে? 5 নম্বর। 4-5টা বৈশিষ্ট্য হলেই হবে। মেন বৈশিষ্ট্য, বৈপরীত্যের ঐক্য, সংঘাতের তত্ত্ব। কিসের ঐক্য? যারা যারা এটা বুঝতে পারবে ভাববে যে হ্যাঁ ক্লাসটা বুঝেছি। দেখো ভালো করে, বৈপরীত্যের ঐক্য, সংঘাতের তত্ত্ব। তাহলে ইউনিটি অ্যান্ড কনফ্লিক্ট অফ অপোজিট। তাহলে এইবার ভালো করে বোঝো, প্রত্যেক বস্তুর মধ্যে ইতিবাচক ও নেতিবাচক এই দুটি পরস্পর বিরোধী দিক থাকে। প্রত্যেক বস্তুর মধ্যে ইতিবাচক ও নেতিবাচক দুটো পরস্পর দিক থাকে। এদের অবিরাম দ্বন্দ্বই সমাজ ও বস্তু জগতে পরিবর্তন আনে। এদের মধ্যে কি অবিরাম দ্বন্দ্ব। দাস সমাজে কাদের কাদের দ্বন্দ্ব? দাস মালিক, কৃতদাস। কোন কৃতদাস তো দ্বন্দ্ব করেছিল, নাহলে কি সমাজ পরিবর্তন হতো? বুঝতে পারছো? সামন্ত সমাজ, সামন্ত প্রভু আর ভূমিদাসদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল তো। তারপরে বুর্জোয়া সমাজ, কি সমাজ? পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজে বুর্জোয়া আর প্রলেতারিয়েত, এই দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। বুঝতে পারছো? তাই কি বলছে দেখো, পুঁজিবাদী বনাম দ্বন্দ্ব না হলে পরিবর্তন, সমাজ কি হবে না, পরিবর্তন আসবে না। কিন্তু কি বলছে, বৈপরীত্যের ঐক্য ও সংঘাত, দুটো জিনিস বলছে। কি বলছে? ঐক্য আর সংঘাত। তাহলে ঐক্যটা কি? বলছে সংঘাত তো বুঝলাম, তাহলে ঐক্য কি? বৈপরীত্যের ঐক্য মানে বোঝো, একটা কারখানায় দুজন কাজ করছে। একটা কারখানায় কে? মালিক আর শ্রমিক। এর ফলেই তো কারখানা চলে, শ্রমিক আর মালিক। ক্লিয়ার করো, একটা কারখানায় মালিক আছে আর শ্রমিক আছে, এই দুপক্ষ। এইবারে মালিক কি চায়? মালিকের চাহিদা বোঝো। মালিক কি চায়? মালিক চায় যত বেশি প্রোডাকশন হবে। যত বেশি প্রোডাকশন হবে মালিকের ততই হাসি। হ্যাঁ, খুব ভালো প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ লাভ হচ্ছে। অসুবিধা আছে, মালিকের চাহিদা তো এটাই। আর যত কম মজুরি দেওয়া যায়। বুঝতে পারছো কথাটা কি বললাম? এইবার বোঝো, এইবারে শ্রমিকের কি চাহিদা? শ্রমিকের চাহিদা ভালো মজুরি আর উপযুক্ত পরিবেশ, উপযুক্ত কাজের পরিবেশ। এটা ঠিক থাকলে শ্রমিকের ভালো হয়। তুমি ভাবো, শ্রমিকের কিন্তু কাজ করে, কিন্তু এই দুজনের মধ্যে সবসময় এই সংঘাতটা থেকেই গেছে, টাকা বাড়াচ্ছে না। আমরা ক্যাটারিং এ যাচ্ছি, 150 টাকাই রেখে দিচ্ছে, 200 টাকা দিচ্ছে না। ঠিক আছে, তার মধ্যে 20 টাকা 50 টাকা আবার যে বলছে সে খেয়ে নিচ্ছে টাকাটা। বুঝতে পারছো কথাটা কি বললাম? তাহলে আমরা আন্দোলন করেই যাচ্ছি। দেখো তবুও কিন্তু পরের দিন আবার ক্যাটারিং এ যাবো আমরা, কেন 150 টাকা দিলেও ক্যাটারিং এ যাবো, টাকা তো দরকার। মানে এই জন্য বলছে দেখো, বৈপরীত্যের ঐক্যটা কি জন্য? শ্রমিক আর মালিকের মধ্যে যে নিডস, টাকা চাহিদা আছে, সেই জন্য ঐক্য রেখে দিয়েছে। আবার আবার পাশাপাশি সংঘাত, পাশাপাশি খুব টাকা দিচ্ছে না, বুঝলি তো, মাইনা বাড়াচ্ছে না। আমাদের কি করা যায় বলতো? আন্দোলন করা যায়, একে বলবে কিন্তু করবে না। মানে এটা বলা হবে, অনেক ক্ষেত্রেই বলা হবে। তারপর আমি ধরো ফিজ নিচ্ছি, তোমরা আলোচনা, স্যার ফিজটা বেশি নিচ্ছে, ওই স্যার আছে একটু কম ফিজ নেয়, কি করা যায় বল? তোমরা আলোচনা করবে, কিন্তু আমাকে আর না সরাসরি বলতে পারবে না। কিছু করার নেই, এরকম একটা ব্যাপার আসবে। বুঝতে পারছো কথাটা কি বললাম? তো সেইখানে দাঁড়িয়ে এই যে এই ব্যাপারটা, তাহলে বৈপরীত্যের, তাহলে পয়েন্টটা কি দাঁড়ালো? দ্বন্দ্বমূলক বস্তু হলে বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের। বুঝতে পেরেছো? তাহলে সংঘাতও থাকবে, আবার তাদের মধ্যে কি ঐক্যও আছে, কোনো একটা জিনিস নেই। ক্লিয়ার হচ্ছে? তাই বলছে দেখো, প্রত্যেক বস্তুর মধ্যে ইতিবাচক ও নেতিবাচক এই দুটি পরস্পর বিরোধী দিক থাকে। এদের অবিরাম দ্বন্দ্বই সমাজ ও বস্তু জগতে পরিবর্তন আনে, যেমন পুঁজিবাদ বনাম শ্রমিক শ্রেণী। অসুবিধা আছে? এই পয়েন্ট বোঝা যাবে? আমি তোদের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, ভালো করে খুঁজে দেখবি, কোনো বড় যারা সিনিয়র ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, জিজ্ঞাসা করবি দ্বন্দ্বমূলক বস্তুবাদ, জিজ্ঞাসা করে দেখবি, কলেজে পড়াতে কিচ্ছু জানে না। আমি নিজেই জানতাম না। ঠিক আছে, তো আমি কি বলছি, 12 বছর পড়াশোনা করে তোরা কিছু জানিস না? আমিও জানিনি। গ্রাজুয়েশন কমপ্লিট করবি, তাও কিছু জানি না। স্কোর দিয়ে হবেটা কি? নিজের থট ক্লিয়ার থাকবে না। স্কোর দিয়ে ওই নোটস খালি মুখস্থ করে চলে যাওয়া আর টুকলি করা সমান। আমার কাছে দুটোই থিওরি, দেখ ভালো করে বুঝে নে। যারা টুকলি করছে তারা ওই দিন কি করছে, ওই দিন পকেটে নিয়ে যাচ্ছে টুকলিটা, মার্ক্সবাদ আসবে না উদারনীতিবাদ আসবে, এই পকেটে উদারনীতিবাদ, এই পকেটে মার্ক্সবাদ। আর যারা যারা টুকলি করছে না, মানে আমার মতো পাবলিক আর কি,
যারা ডুগলি করছে না তারা কি করবে? তারা পরীক্ষার আগের দিন ভোরবেলা উঠে সারাদিন পড়ে নেবো, সারাদিন সারা রাত বললাম, সকালবেলা মুখস্থ করতে করতে গেলাম, মনে আছে, ঠিক আছে, দিয়ে চট করে কোশ্চেনটা পেয়ে লিখে দিয়ে চলে এলাম। তাহলে ওটার কি লাভ হলো? ওটা ওরা পকেটে নিয়ে গেল, আমি ব্রেনে নিয়ে গেলাম, একই ব্যাপার। কার্যকারিতা কোনো কিছুরই হলো না, লিখলাম আর ভুলে গেলাম। যেমন তোমরা করো, পরীক্ষা যেই দিন পরীক্ষা নেবো ঠিক তার আগের দিন রাত্রেবেলাটা পড়বে, 7 দিন ধরে পড়বে না, সিম্পল লজিক। তারপরের দিন আবার পরীক্ষা দিয়ে ভুলে যাবে, পরীক্ষা দিয়ে যদি পরের দিন যে পরীক্ষা সব থেকে হায়েস্ট নাম্বার পেয়েছে তাকে কোশ্চেন করো, তার 2 দিন পরে এই রে এটা তো মনে নেই, ও তো পরীক্ষা পড়েছিলাম স্যার। মানে না বলে যদি আমি কোনোদিন পরীক্ষা নিই, মাথায় বাজ পড়বে, কি স্যার কি বলছেন। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তো সিম্পল থিওরি। তাহলে বৈপরীত্যের ঐক্য, সংঘাতের তত্ত্ব বুঝতে পেরেছি। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা ইন্টারেস্টিং, পরিমাণগত পরিবর্তনের গুণগত রূপান্তর তত্ত্ব। পরিমাণগত পরিবর্তন ভালো করে বোঝো, পরিমাণগত পরিবর্তন বোঝো ভালো করে। পরিমাণগত পরিবর্তন জিনিসটা কি বলছে? কোন একটা সমাজ যখন এক অন্য সমাজে যাবে তখন কি হবে? পরিমাণগত পরিবর্তন প্রথমে হবে। মানে ধরো একটা কৃতদাস, প্রথম দাস সমাজে কৃতদাস যখন মালিকদের বিরুদ্ধে আন্দোলনটা করবে, একদিনে সম্ভব? একদিনে সম্ভব না। একদিন প্রথমে আস্তে 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 কি একজন দুজন হলো, দুজন আলোচনা করছে, 2 জন থেকে 4 জন, না না আমরা আর দাস থাকবো না, আন্দোলন করতে হবে। প্ল্যান করছে কিভাবে এই জাল থেকে মুক্ত হবো, কিভাবে মালিকের কাছে আন্দোলন করে যাবো আর কি, ঠিক আছে। দিয়ে 4 জন থেকে 10 জন করলো, না না ঠিক আছে চ, 10 জন থেকে 20 জন হয়ে গেল, যখনই 100 জন হয়ে গেল, এইবার চ আন্দোলনটা করি, তবেই তো আন্দোলন হবে। পরিমাণ পরিমাণ বাড়াচ্ছি। আচ্ছা এইবার এক্সাম্পল দেখো, জল, জলকে ফোটাচ্ছি, জলকে ফোটাচ্ছি, জলই থাকছে তো, জলকে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 100 ডিগ্রি যখনই করলাম, 100 ডিগ্রিতে যখনই ফোটাচ্ছি তখনই কি হয়ে গেল? সেইটা ফুটে বাষ্প হয়ে গেল। মানে দেখো পরিমাণগত পরিবর্তন করছি, করতে করতে তার গুণই পরিবর্তন হয়ে গেল। বাষ্পের গুণ আর জলের গুণ কি এক? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তেমনি সমাজ বিকাশের স্তরে পরিমাণগত পরিবর্তন হতে 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 আস্তে আজ কি করা হয়? নতুন সমাজের সৃষ্টি হয়ে যায়। যেমন দাস সমাজ থেকে কি সমাজ? সামন্ত সমাজ। সামন্ত সমাজ থেকে কি সমাজ? পুঁজিবাদী সমাজ। বুঝতে পেরেছো? পরিমাণগত পরিবর্তনের কি গুণগত রূপান্তর। দাস সমাজের যে গুণ, সেই গুণ কি পুঁজিবাদী সমাজে থাকবে? থাকবে না। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? বস্তুর অবিরাম পরিমাণগত পরিবর্তন একসময় হঠাৎ করে সম্পূর্ণ নতুন গুণগত অবস্থায় রূপান্তরিত হয়। বুঝতে পেরেছো? বোঝা যাচ্ছে তো? সমাজে দীর্ঘ শোষণের পর এভাবেই বিপ্লব ঘটে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? দেখো আমার বোঝাতে সুবিধা হচ্ছে কেন, যারা মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ মানে সমাজ বিকাশের স্তরগুলো বুঝেছো, সেই জন্য এটা বোঝা সম্ভব। তাহলে দুটো হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটো নিয়ম কি কি? বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্ব। 2 গত পরিবর্তনের গুণগত পরিবর্তন। দুটো এক্সাম্পল দিতে পারবে তো? বলতে পারবে তো? এরপরে 3 নম্বরটাও ইন্টারেস্টিং দেখো, নেতির নেতিকরণ। নেতির নেতিকরণ, এই 3টে হচ্ছে মেন। নেতির নেতিকরণ মানে, নেতির নেতিকরণ মানে বলছে কি? বলছে প্রথমে কি সমাজ ছিল? আদিম সাম্যবাদী সমাজ। আদিম সাম্যবাদী সমাজ যদি আদিম যুগে মানুষরা বলতো না আমরা গাছের ছালি পরবো, জামা কাপড় পরবো না, আমরা পাথর ঠুকে আগুন জ্বালাবো, আমরা দেশলাই কাঠি ব্যবহার করবো না, ঠিক আছে, ওরা যদি এই রকম থাকতো, না আমাদের চাই না, তাহলে কি বলো পরে এই দাস সমাজ বা সামন্ততান্ত্রিক সমাজ আসতো? তারপরে গিয়ে এই কারখানা, এই ইন্ডাস্ট্রি রেভলিউশন হতো? তাহলে কিসের জন্য হয়েছে? আমরা পুরোনোটাকে কি করেছি? ছেড়ে দিয়েছি। পুরোনোটাকে ছেড়ে ফেলেছে নতুন। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? অসুবিধা আছে? নেতির নেতিকরণ, ওটাকে কি করতে হবে? পুরোনোকে কি করতে হবে? ছাড়তে হবে। তারপরে গিয়েই নতুন সমাজ তৈরি হবে। তাহলে কি পুরোনোকে অস্বীকার করে নতুনের আবির্ভাব ঘটে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? যা আবার পরিবর্তিত হয়, যা আবার তোমাদের লাইফেও এরকম ঘটবে। এখন সদ্য তোমাদের কাছে যে সমস্ত জিনিসগুলো আছে এখন আনুষঙ্গিক আশেপাশের, সেই জিনিসগুলো তোমরা ভাবে আজীবন থাকবে, কিন্তু আজীবন কিচ্ছু থাকবে না, সেগুলো পরিবর্তনশীল। আর এটা বাস্তব কথা, সেগুলো পরিবর্তিত হবেই। আর তোমরা ভাববে না পরিবর্তন হবেই না, আবার পরিবর্তন হয়ে যাবার পরে আবার ভাববে না এটাও পরিবর্তন হবে না, সেটাও পরিবর্তন হবে, দিয়ে এইরকম ভাবে। তাই এইটাই ধর্ম, এটাই ধর্ম। তাই কোন জিনিসটা ম্যাটার করে? ম্যাটার করে হচ্ছে আমরা নিজেদেরকে
নিজেরা যেটা ডেভেলপ করব সেটা সবসময় নিজের কাছে থেকে যাবে। তুমি যদি এডুকেশন পাও সেটা তোমার কাছে থাকবে, কোনোদিনও সেটা তোমাকে ঠকাবে না। কিন্তু তুমি যদি অন্য কারুর প্রতি এক্সপেকটেশন রেখে, না এ হচ্ছে অপরিবর্তিত, এটা হচ্ছে সব থেকে ভুল ধারণা। লাইফে সব থেকে ভুল ধারণা, কোনো সম্পর্ক অপরিবর্তিত নয়, সবাই পরিবর্তনশীল। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? ক্লিয়ার হচ্ছে? ছোটবেলায় বাবা মায়ের সম্পর্ক যেটা থাকবে, বড় হলেই ছেলেরা বিশেষ করে বুঝতে পারে বাবা মায়ের সম্পর্ক পরিবর্তন হয়ে যাচ্ছে যদি ইনকাম না করো। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? ছোটবেলায় যে কেয়ারিংটা থাকবে, বড়বেলায় যদি ইনকাম না করো সেই কেয়ারিংটা আর থাকবে না। কিন্তু এটা বাবা মায়ের ক্ষেত্রে কি হয়, বাবা মায়ের টানটা থেকেই যায়, সেই সম্পর্কটা অপরিবর্তিত থাকে। কিন্তু বাইরের সব সম্পর্ক পরিবর্তনশীল, তাই তো? চলো তোমরা বুঝতে পারবে, আস্তে আস্তে বুঝতে পারবে, চাপ নেই। তাহলে 3টে পয়েন্ট বলো, 3টে পয়েন্ট কি কি? বৈপরীত্যের ঐক্য ও সংঘাতের তত্ত্ব। 2, পরিমাণগত পরিবর্তনের গুণগত পরিবর্তন। 3, নেতির নেতিকরণ। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তারপরে 4 নম্বর, পরিবর্তনই বস্তু জগতের বৈশিষ্ট্য। তাহলে আমি সেই কথাটাই বললাম, পরিবর্তনই বস্তু জগতের নিয়ম। এই জগতের নিয়ম কি? পরিবর্তন। তাই পরিবর্তন হয়ে গেলে তোমরা দেবদাস হয়ে যাও না, পরিবর্তনটা মেনে নাও, পরিবর্তনটা মেনে নিতে শেখো, ব্যাস নিজের কাজে ফোকাস করো। তাহলে প্রকৃতি, সমাজ ও চিন্তার জগতে সবকিছু ক্রমাগত পরিবর্তনশীল। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী বা অপরিবর্তনীয় নয়। অসুবিধা আছে? 4টে পয়েন্ট বলো। 1, বৈপরীত্যের ঐক্য সংঘাতের তত্ত্ব। 2, পরিমাণগত পরিবর্তনের গুণগত পরিবর্তন। পরিমাণগত পরিবর্তন হচ্ছে হঠাৎ করে গুণই পরিবর্তন হয়ে গেল, দাস সমাজ চলছে চলছে চলছে, হঠাৎ করে সামন্ত সমাজ চলে এলো। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? চলো তারপর 3 নম্বর, নেতির নেতিকরণ। পুরনোকে অস্বীকার করে নতুনকে আনতে হবে, ঠিক আছে? তারপর 4 নম্বর, পরিবর্তনই বস্তু জগতের বৈশিষ্ট্য। তারপরে বাস্তব জগতের উপর গুরুত্ব। বাস্তব জগতের উপর গুরুত্ব এটা না লিখলেও হবে। সমাজ ও ইতিহাসকে সঠিকভাবে বোঝার জন্য কাল্পনিক চিন্তার বদলে বাস্তব বা বস্তুগত পরিবর্তন উৎপাদন ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কাকে বেশি গুরুত্ব দিতে হবে? উৎপাদন ব্যবস্থাকে। ঠিক আছে? তাহলে 5টা পয়েন্ট 5 নম্বরের জন্য, ঠিক আছে? দেখো আমরা কাকে বেশি গুরুত্ব দেবো? উৎপাদন ব্যবস্থাকে। আমাদের উন্নত কাকে করতে হবে? উৎপাদন ব্যবস্থাকে। বাইরে থেকে সব বড় বড় কোম্পানি যাতে আমাদের এখানে আসে, উৎপাদন ব্যবস্থা যদি বৃদ্ধি পায়, প্রোডাকশন যদি আমাদের ভারতেই হয়, তাহলে জিনিসের দাম আমরা কিসে পাবো? কম টাকায় পাবো। আমাদের যদি আবার নিজস্ব ম্যানুফ্যাকচার হয়, আমরা যদি মোবাইল যদি স্যামসাং অ্যাপেল যদি আমাদের এখানে তৈরি হয়, আমাদের যদি তৈরি করতে পারে, বোঝো, তাহলে আমাদেরকে কি করতে হবে না, তাহলে কারুর কাছ থেকে আমাদের কিনতে হবে না। তাহলে উৎপাদন ব্যবস্থাকে কি করতে হবে? একটা সমাজের বেশ কি? উৎপাদন ব্যবস্থা। তাই বেশি গুরুত্ব কাকে দিতে হবে? উৎপাদন পদ্ধতির উপর। সে সমাজ ও ইতিহাসকে সঠিকভাবে বোঝার জন্য কাল্পনিক চিন্তার বদলে কল্পনা করে লাভ নেই। তো আমরা তো সবসময় কিসের মধ্যে পড়ে, যদি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়ে যায়, এইচএসে ভাবছো হঠাৎ করে যদি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়ে যায়, সাংবাদিক আসবে, এরকম একটা স্বপ্ন। কল্পনার জগতে আছি, হঠাৎ করে যদি হয়ে যায় আমার নাম্বারটা, তাহলে হঠাৎ করে হয়ে গেলেও চাপ আছে। তুমি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা এসে বলবে তুমি কি কত ঘন্টা পড়াশোনা করতে, তাহলে তুমি কিভাবে করেছো, তুমি নিজেই ঘাবড়ে যাবে, এটা তো আমার তুক্কা লেগে গেছে, বলতেও পারবে না। এরকমই তো হয়েছে, এরকমই ব্যাপার হয়, ঠিক আছে? তো এইরকম যদি হঠাৎ করে তোমাকে ফার্স্ট পজিশনে পাঠিয়েও দেয়, তুমি দেখবে ওইখানে যে আর হচ্ছে না। সেই পাকিস্তানের প্লেয়ারদের মতো ইংলিশ বলতে গিয়ে সেই বাবর আজম না, ইয়ার কি হাল হয়েছিল না, কি আগা আগা আগা, হ্যাঁ সালমান আলী আগা, আগাজি ওই বলতে 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 পারছে না কিছু, বুঝো 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 বুঝো, ইংলিশ ওরম ভাবে বলছে, মানে বুঝতেই পারবে না, যাই হোক করে হয়ে যাবে। তো যাই হোক, তো বাস্তব জগতের উপর কি করতে হবে? গুরুত্ব আরোপ করতে হবে। 5টা পয়েন্ট হয়ে গেছে। এইবারে দাঁড়িয়ে উপসংহার, মূল্যায়ন। এটি কেবল বিমূর্ত দর্শন নয়, বরং সমাজের অগ্রগতির চাবিকাঠি। এই তত্ত্ব শ্রমজীবী মানুষকে নিজের অবস্থার উন্নতি ঘটাতে। ভালো করে বোঝো, মার্ক্সবাদ কাদের অবস্থার উন্নতি ঘটিয়েছে? মার্ক্সবাদ শ্রমজীবী মানুষের উন্নতি ঘটেছে। আর উদারনীতিবাদ কাদের উন্নতি ঘটেছে? আম্বানি, আদানি, বুঝতে পারছো, পুঁজিবাদীদের। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? দুটোরই ভালো দিক আছে, দুটোরই খারাপ দিক আছে। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? তাহলে মার্ক্সবাদ বুঝতে পারলে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তাহলে মার্ক্সের দুটো তত্ত্ব বুঝলাম, একটা কি হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম আর ডাইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, ঐতিহাসিক বস্তুবাদ আর দ্বন্দ্বমূলক বস্তুবাদ। পারবো তাহলে? এইবারে 2 নম্বরে কি কি কোশ্চেন আসতে পারে 2019-এ কোশ্চেন আছে 2 মার্কসের, দেখো পারবে তোমরাই। ঐতিহাসিক বস্তুবাদের দুটো নীতি পারবে তো? দুটো বৈশিষ্ট্য, দুটো নীতি কি? সমাজের ভিত্তি, বেস আর সুপারস্ট্রাকচার, উপরিসৌধ, পারবে তো?
আর দেখো উৎপাদিকা শক্তি উৎপাদন সম্পর্ক, অসুবিধা আছে? পারা যাবে, লেখা যাবে তো? দেখো সব লিখতে পারবে। তারপরে বিবর্ত সমাজ বিকাশের স্তর কটি? 5টি। পারবে? প্রথম আদিম সাম্যবাদী সমাজ, তারপরে দাস সমাজ, তারপরে সামন্ত সমাজ, তারপরে পুঁজিবাদী সমাজ, তারপরে সমাজতান্ত্রিক। আর একটা কল্পনা করেছিল সাম্যবাদী আসতে পারে। পয়েন্টগুলো একটু একটু ব্যাখ্যা দিয়ে দেবে, একটু একটু করে, ব্যাস। দুটো করে মানে দুটো করে যে প্রত্যেকটা সমাজের দুটো শ্রেণী উল্লেখ করে দেবে, ব্যাস। দেখো তোমরা বললাম কি, আমি যেরকম ভাবে পলিটিক্যাল সায়েন্স তোমাদের বোঝাবো, তোমরা বাংলার যেমন গল্প পড়ে আনসার লিখে যেত, পলিটিক্যাল সায়েন্স সেমনি হবে যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো বা পড়ো। আমি গ্যারান্টি দিচ্ছি, একদম ইজি। আচ্ছা, তারপরে এসো সমাজের ভিত্তি ও উপরিকাঠামো। পারবো তো? ভিত্তি ও উপরিকাঠামো কত সালে এসেছিল? 2025। ভিত্তি কি সমাজের? ভিত্তিটা কি? টাকা, অর্থনীতি। আর উপরিকাঠামো কোনগুলো? সব যা আছে তোমাদের, এই যে এডুকেশন সিস্টেম থেকে শুরু করে আমাদের সব ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব উপরিকাঠামো। এইবারে বলো অর্থনীতি চালিকা শক্তি উৎপাদনের উপাদান সমূহ। 2024 এসছে, 25 এসছে বর্ধমান ইউনিভার্সিটি। উৎপাদিকা শক্তি উৎপাদন সম্পর্কের অর্থ কি? পারা যাবে? আমি বলে দিয়েছি, উৎপাদিকা শক্তি উৎপাদন সম্পর্ক পারা যাবে, একদম ইজি। বলে দিই, উৎপাদিকা শক্তি কি? উৎপাদনের উপকরণ ও মানুষের শ্রম শক্তি, যন্ত্রপাতি, প্রযুক্তি এবং মানুষের কারিগরি দক্ষতা। উৎপাদন সম্পর্ক উৎপাদন প্রক্রিয়া যুক্ত মানুষের মধ্যে গড়ে ওঠা মালিকানা ও শ্রেণীর যে সম্পর্ক, শ্রমিকে মালিকে শ্রমিকে, এইগুলো। অসুবিধা আছে? তারপরে দ্বন্দ্বমূলক বিকাশ এবং মার্ক্সীয় যুগান্তকারী গ্রন্থ। নেতিকরণ বলতে কি বোঝায়? একদম। আর দাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কস। সব পারবে। তারপরে সমাজতন্ত্র সাম্যবাদের মধ্যে দুটো পার্থক্য, সোশ্যালিজম আর কমিউনিজম। এটা অনেকে বলে, তোমরা মনে করবে বিশাল ব্যাপার সোশ্যালিজম, পারবে না। বাইরে আমি বারবার জিজ্ঞাসা করবে, সমাজতন্ত্র আর সাম্যবাদ, পলিটিক্যাল সায়েন্স পড়েছিস, পরীক্ষার আগে জিজ্ঞাসা করে দেখো যে সাম্যবাদ আর সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য। তোমার যাকে মনে হচ্ছে সব থেকে টপ ক্লাস স্টুডেন্ট কলেজের, আমি জিজ্ঞাসা করতে বলে দিচ্ছি। ডেফিনেটলি আমার ভিডিও যদি দেখে না আলাদা বিষয়, মানে স্যারের কাছে পড়ছে অন্য, আর আমার ভিডিও দেখছে দিয়ে আলাদা বিষয়, কিন্তু সমাজতন্ত্র আর সাম্যবাদের মধ্যে ডিফারেন্স করতে পারবে না। সমাজতন্ত্র কি করে? যে যতটা পরিমাণ কাজ করবে সে ততটাই পারিশ্রমিক হবে। আর সাম্যবাদ কি করে? সামর্থ্য অনুযায়ী কাজ, প্রয়োজন অনুযায়ী ভোগ। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? যাই হোক, সমাজতন্ত্র রাষ্ট্রযন্ত্র বিদ্যমান থাকে, সমাজতন্ত্রে রাষ্ট্রযন্ত্র থাকে, রাষ্ট্র থাকে। সাম্যবাদে কিছুই থাকে না, সবাই সমান, সাম্য বিরাজ করতে, ঠিক আছে? আর বন্টন নীতি, প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজের অনুপাতে পারিশ্রমিক হবে, কাজের অনুপাতে। আর এখানে কিন্তু কি, প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কিন্তু প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী ভোগ করবে। অসুবিধা আছে? পারা যাবে? সোশ্যালিজম আর কমিউনিজমের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এরপরে দেখো, এরপরে সাম্যবাদী সমাজের নীতি। সাম্যবাদী সমাজে দুটি নীতি শনাক্ত। কি সমাজ? উৎপাদন ব্যবস্থার উপর সমাজের যৌথ মালিকানা, সামাজিক মালিকানা। কি মালিকানা থাকবে? সামাজিক মালিকানা। আর একটা সম্পূর্ণ শ্রেণীহীন। কি সমাজ? সম্পূর্ণ শ্রেণীহীন। যখন সাম্যবাদী হবে কোনো শ্রেণী থাকবে না, ঠিক আছে? এক। আচ্ছা, আর কি আছে? কার্ল মার্কস প্রধানত কাদের দ্বারা প্রভাবিত হয়? কার্ল মার্কস কাদের দ্বারা প্রভাবিত হয়? প্রথমেই ফ্রেডরিক হেগেল। দ্বন্দ্বমূলক পদ্ধতি। হেগেলের আমরা কি পড়েছিলাম? বাদ, প্রতিবাদ, সম্বাদ, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস, সব একটার সাথে একটা লিঙ্ক আছে। আর কার দ্বারা প্রভাবিত হয়েছে? ফয়েরবাখ, বস্তুবাদী দর্শন, ফয়েরবাখের দ্বারা বস্তুবাদী দর্শন। আর অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডো, শ্রম তত্ত্ব আর পুঁজিবাদী বিশ্লেষণ। অসুবিধা আছে? এই কোশ্চেনটা আসে যে কাদের দ্বারা মার্কস প্রভাবিত হয়েছে। অসুবিধা আছে? ব্যাস, এখানেই আমাদের শেষ। তা মার্কস বাদ নিয়ে মার্কসের আমরা কি কি জানলাম? একটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, আর একটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদ বড়তে বেশিরভাগ আসে, আর দ্বন্দ্বমূলক বস্তুবাদ কত নম্বর আসে? 5 নম্বরে। আমাদের 6 নম্বর অধ্যায় শেষ, আর একটাই অধ্যায় বাকি আছে, সেটা হলো জেএস মিল। জেএস মিলের লেখা বইটার নাম কি? অন লিবার্টি। জেএস মিলের কিসের ধারণা পাবো? স্বাধীনতার ধারণা পাবো, সেলফ রিগার্ডিং, আদার্স রিগার্ডিং। যাই হোক, আজকে আর শুরু করবো না, তাহলে আজকে শেষ হয়ে যাবে শুরু করলে, তোমাদের অত এনার্জি নেই। আমি আবারও বলছি, পরীক্ষার সময় আমি ম্যারাথন ক্লাস নেব। কলেজে যে এরভাবে পড়ানো যায়, তোমরা যদি আমার কাছে ক্লাস করতে চলে আসো, আমি এখানে মুখস্থ আমি করাবোই, ঠিক আছে? আর এই ক্লাসটা চলতেই থাকবে। এটা তোমরা খালি পড়তে এসো, ব্যাস। তারপর দেখো,
অসুবিধা নেই, এ অবধি থাক, বাকি কথা নেক্সট দিন।